আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুমন, সাইফ নার্সিং কোচিং সেন্টারের অনলাইন ব্যাচ প্রিভিয়াস কোশ্চেন সলভিং এর আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা দ্রুতই আমাদের এই ক্লাসে জয়েন করুন। আশা করি আজকে একটা ভালো ক্লাস হবে এবং এখান থেকে আপনারা অনেক তথ্য পাবেন এবং যেগুলা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে। তো আপনারা আমার কথা ভালো মতো বুঝতে পারছেন কিনা বা কে কোথা থেকে জয়েন করতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন যে আমাদের এখন ফ্রি ক্লাস কোশ্চেন সলভিং ক্লাস চলছে এবং বিগত যে সালগুলা ছিল সেখান থেকে বেস্ট কোশ্চেন যেগুলো ছিল সেগুলো আমাদের প্রায় শেষের পথে। আর একটি ফ্রি ক্লাস নিলে আমাদের প্রায় বেস্ট যে কোশ্চেন সলভিং ক্লাস প্রায় শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা যে পেইড ব্যাচ আছে 25 তারিখ থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে এবং সেখানে আমাদের ধারাবাহিকতা চলবে। ফ্রি ক্লাস পেইড ব্যাচে অবশ্য শুরু হলে ওদিকে একটু মনোযোগ বেশি চলে যাবে, তারপরেও এখানে ফ্রি ক্লাস চলবে। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপনারা, ওয়ালাইকুম আসসালাম। তানজিলা, রীতা আক্তার কমেন্ট করছে, স্যার ওকে। উম্মে হাবিবা, সুমাইয়া, রুবিয়া খাতুন, শাহিদা, নাফিজা আক্তার, সুমাইয়া আখি, ফাতিমা আক্তার অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন, আপনাদের মনের আশা পূরণ হোক, এ দোয়া সবসময় আপনাদের জন্য থাকে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে আশা করি ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে। আমাদের যে ফ্রি ক্লাস চলছিল সেই ফ্রি ক্লাসগুলো প্রায় শেষের পথে, আর একটি ক্লাস নিলেই ইনশাল্লাহ ফ্রি ক্লাসগুলো শেষ হয়ে যাবে। পরবর্তীতে আরো ক্লাস টুকটাক নেওয়া হবে, কিন্তু আমাদের যে 25 তারিখ থেকে যে পেইড ব্যাচ আছে সেখানের ক্লাসটা শুরু হবে, এদিকে অবশ্যই একটু কম মনোযোগ দেওয়া হবে। যাই হোক, তারপরও ফ্রি ক্লাস চলবে। আর যারা এখনো ভর্তি হন নাই আশা করি দ্রুত আপনারা ভর্তি হয়ে যাবেন। আর আপনারা এই লাইভটা একটু শেয়ার করে দিবেন। আপনারা জানেনই যে বেশি 20টার মতো শেয়ার করবে তার জন্য একটা গিফট আছে ইনস্ট্যান্ট, এবং আপনারা শেয়ার করে সেটা স্ক্রিনশট দিয়ে পেজে পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের পুরস্কার পেয়ে যাবেন। আর পড়ার মধ্যে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সমস্যার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন, আল্লাহর রহমতে আমরা আমাদের ক্লাস শুরু করি, দেখা যাক কি হয়। চলুন। আমাদের আজকের এই ক্লাসে প্রথম যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে প্রিফারেবল সাইট অফ ইন্ট্রামাসকুলার ইনজেকশন ফর ইনফ্যান্ট ইজ। এটা হলো ডিআইপি, হলো ডিপ্লোমা 23 সালে পড়ছে। আমরা কিন্তু 21-22 এগুলো শেষ করে ফেলছি, 23 হলে আর একটা ক্লাস নিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো আমাদের প্রথম যে কোশ্চেন, যে প্রিফারেবল সাইট অফ ইন্ট্রামাসকুলার ইনজেকশন ফর ইনফ্যান্ট ইজ। মনে করুন এখানে আপনাদের ইনফ্যান্ট মানে কি এটা বুঝতে হবে আগে। সরি, ইনফ্যান্ট মানে কি? ইনফ্যান্ট হচ্ছে যাদের বয়স 1 বছরের নিচে বা 1 বছর, 1 ইয়ার, জন্ম থেকেই 1 বছরের মধ্যে যে বেবিগুলো আছে সেগুলোকে আমরা ইনফ্যান্ট বলে থাকি। জন্মালে সেটাকে নিউনেট বলে, তারপরে 1 বছরের মধ্যে যে বেবিগুলো আছে সেগুলোকে বলা ইনফ্যান্ট। এখন এই
আপনি একজন নার্সিং স্টুডেন্ট হিসেবে বা একজন নার্স হিসেবে অনেক সময় এই ধরনের মানে কাজের ক্ষেত্রে আপনাকে মানে দেখতে হবে কিভাবে। মনে করেন আপনি বাসায় আসছেন, বাসার কোনো একটা বেবির সমস্যা হলো যে তার ইনজেকশন দিতে হবে। এখন গ্রামের ডাক্তারের কাছে দিতে গেলে হয়তো 100 টাকা 200 টাকা নেয়। এখন অনেকেই জানে যে আপনি নার্সিং পড়ছেন বা পড়া শেষ হয়েছে, সেক্ষেত্রে আপনার কাছে একটা ইনজেকশন নিয়ে এসে বলতে পারে যে আমার এই বেবিটাকে একটু ইনজেকশন দিয়ে দেন। তখন হবে বিড়ম্বনা যে এই যে বেবিটাকে আপনি ইনজেকশন দিবেন তার কোথায় দিবেন। তার আপনি কি ফরআর্মে দিবেন? ফরআর্ম হলে হাতের 3টা অংশ থাকে। প্রথমে হলো আর্ম, তারপর হলো ফরআর্ম, তারপর হলো হ্যান্ড। 3টা অংশ। এখান থেকে এ পর্যন্ত এটা হলো আর্ম, তারপরে এখান থেকে এ পর্যন্ত হলো ফরআর্ম, তারপর আমাদের এটা হলো হ্যান্ড। এখন এই বেবিটার ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে আপনি কোন জিনিসটা চুজ করবেন? তার ফরআর্মে দিবেন, না আর্মে দিবেন, না থায়ে দিবেন, না বাটকে দিবেন? এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আপনারা একটু কমেন্ট করে জানান যে কি হতে পারে। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন। রাহাতুল ইসলাম, শামিমা আক্তার, জুহি, হ্যাঁ, রুবিয়া সি, শিমু লিখছে বি। অনেকেই আপনারা এই অ্যান্সারটা জানেন। অ্যান্সারটা হচ্ছে অনেকেই বি দিচ্ছেন যে আর্মে, এটা একটা রং অ্যান্সার। ফর আর্মও রং, বাটকও রং। একে দিতে হবে থাই, তাহলে সঠিক অ্যান্সার হবে থাই, সি। কেন সি? এখন থাইয়ের কোথায় দেওয়া হয়? দেখুন, থাইয়ের এই যে পিকচারটা আছে, ঠিক এই জায়গাটায় এই ইনজেকশন দেওয়া হয়। ঠিক এই স্পেসটাকে, এই স্পেসটা আছে, আপনি এই ইনজেকশনটা দিতে পারবেন। কেন দিবেন? কারণ এই স্পেসে যে আর্টারি গুলো আছে, এখানে মাসেলের সংখ্যা বেশি। এখানে মাসেলের সংখ্যা বেশি থাকার কারণে আর্টারি যে ভেইন, আর্টারি এবং ভেইন গুলা এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, যে কারণে এই জায়গাটা বেশি বেশি চুজ করা হয়। আপনি যদি এখানে এই ইনজেকশনটা দেন তাহলে তার আর্টারি এবং ভেইন গুলা কোনো ইনজুর হবে না, যার কারণে এই জায়গাটাকে পছন্দ করা হয়। বুঝতে পারছেন? তাহলে যে কোনো একটা বেবি আপনার কাছে নিয়ে আসলেই 1 বছরের মধ্যে, তাহলে ইনজেকশন, ইন্ট্রামাসকুলার ইনজেকশনের ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে থাই। বুঝতে পারছেন? এবং চুজ করার ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এখানে একটা মাসেল থাকে, সেই মাসেলটার নাম হলো ভাস্টাস মাসেল। এই যে যে জায়গাটা দেওয়া হয়, বুঝতে পারছেন? এই ভাস্টাস মাসেলেই এই আইএম ইনজেকশনটা দেওয়া হয়। তাহলে কি প্রিফারেবল সাইট অফ ইন্ট্রামাসকুলার ইনজেকশন ফর ইনফ্যান্ট ইজ থাই। থাইয়ের কোথায়? থাইয়ের ল্যাটারাল অ্যাসপেক্ট, ল্যাটেরাল অ্যাসপেক্ট, আর এই ভেস্টাস মাসেল। অনেকে অ্যান্সার দিচ্ছেন সি। হ্যাঁ, সেগুলো হয়েছে। কেউ কেউ বলছেন যে বি হবে না, এখানে হাতেও হবে না, বাটকেও হবে না, এখানে হবে থাই। সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে দ্য নেম অফ গ্রোথ হরমোন রিলিজিং গ্ল্যান্ড। আমাদের যে গ্রোথ হরমোন হয়, বডির যে গ্রোথ হচ্ছে, এই গ্রোথের ক্ষেত্রে যে হরমোন সিক্রেশন হয় সেটা হলো গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনটা কোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়? একটু কমেন্ট করে জানাবেন যে গ্রোথ হরমোন, বডির যে গ্রোথ হরমোন আছে, এই হরমোনটা কোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়? এখানে আছে আপনার হাইপোথ্যালামাস, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এবং থাইরয়েড গ্ল্যান্ড। আপনাদের কি কোনো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় অবশ্যই জানাবেন। আর আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্যার একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা কথা ঠিক মতো বুঝতে পারতেছি না। এখানে লিটন, আয়েশা, সি, চম্পা কমেন্ট করছেন, ধন্যবাদ। দিনা শব্দার, লিটন, নাহিদ, ম্যাক্সিমামই সি অ্যান্সার করছেন।
দেখুন হাইপোথ্যালামাস কি করে, হাইপোথ্যালামাস আমাদের যে গ্রোথ হরমোন কোথা থেকে সিক্রেশন হয়, হাইপোথ্যালামাসের কাজ কি? হাইপোথ্যালামাসের মেন কাজ হচ্ছে আপনার কোনো কাজে ভালো লাগা এবং ভালো না লাগা, কোনো কিছু দেখলে আপনার হয়তো ভয় লাগছে বা আপনার একটা জিনিস করলে আপনার ভালো লাগছে, এই যে ভালো লাগা, খারাপ লাগা, ভয় লাগা, এই সবগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের মধ্যে কিন্তু গ্রোথ হরমোন নাই। থাইরয়েড হরমোন কি করে, থাইরয়েড হরমোন থেকে যে আমাদের T3 T4 এবং এই যে হরমোনগুলো আছে, এই হরমোন দুটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের সিক্রেশন হয়। এখন আসি পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এবং অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে আপনার ADH, এটা হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কি হরমোন? ADH থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এবং আর একটা হরমোন নিউক্লিয়েশন হয় অক্সিটোসিন হরমোন, অক্সিটোসিন হরমোন। তাহলে হাইপোথ্যালামাস গেল, থাইরয়েড গ্ল্যান্ড গেল, এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের কি হয়? অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন। তাহলে বাদ আছে কি? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এর সঠিক অ্যান্সার হবে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আপনার থাইরয়েড, এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন, আরো সিক্রেশন হয় আপনার লুটিলাইজিং হরমোন, তারপরে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপরে ব্রেস্টের ডেভেলপের ক্ষেত্রে যে মানে মিল্ক সিক্রেশনের ক্ষেত্রে যে হরমোন দায়ী সেটা হলো প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন হরমোন। তারপরে ছেলেদের যে হরমোনগুলো থাকে সেক্সুয়াল হরমোন, যেমন ইস্ট্রোজেন, আর একটা কি প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। তাহলে এই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় কিন্তু মাস্টার গ্ল্যান্ড। এই মাস্টার গ্ল্যান্ড হলো দুই টাইপের, একটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আর একটা হলো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এই অ্যান্টেরিয়র থেকে আমরা জানছি অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন, এবং এই পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন, লুটিলাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন হরমোন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হয়। এখন আপনি যদি এইভাবে এই প্রশ্নগুলা পড়েন তাহলে কিন্তু এই একই কোশ্চেন কিন্তু অন্য জায়গায় ঘুরে আসতে পারে, যে ইস্ট্রোজেন হরমোন কোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ইনশাল্লাহ সহজে পারার কথা। এভাবে যদি আপনি পড়েন তাহলে কিন্তু এখানে শুধু 4টা আছে, কিন্তু প্রত্যেকটার বিস্তারিত পড়লে কিন্তু আপনি অনেকগুলা প্রশ্নের আনসার জানতে পারবেন। আপনারাও ম্যাক্সিমামই সঠিক আনসার দিচ্ছেন যে সি হবে, যে অ্যান্টেরিয়র পিটুইটারি, না সরি, সি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। কি হলো? তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এগুলা, এবং পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন। তাহলে সঠিক উত্তর হবে আপনার অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। 3 নম্বর কোশ্চেনটা দেখেন, যে হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ স্প্রেড বাই অ্যাডিস মসকুইটো। তারপরে অ্যাডিস মশা দ্বারা কোন ধরনের ডিজিজটা ছড়ায়? আপনারা সবাই জানেন যে অ্যাডিস মশা কোন ধরনের ডিজিজ ছড়ায়। এক্ষেত্রে কি কালাজার হবে, না ডেঙ্গু হবে, না টিটেনাস হবে, না ম্যালেরিয়া হবে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কি হবে এখানে। যে হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ স্প্রেড বাই অ্যাডিস মসকুইটো। তাহলে অ্যাডিস মশা দ্বারা এই যে 4টা ডিজিজ আছে, এই ডিজিজগুলোর মধ্যে কোন ডিজিজটা, কোন রোগটা অ্যাডিস মশা দ্বারা ছড়ায়? স্প্রেড মানে ছড়ানো। এখন 1 নম্বরে আছে কি কালাজার। এখন আমরা জানি
যে কালাজার কি হয়, কালাজার ছড়াই হলো ফিমেল স্যান্ড ফ্লাই, হয় অ্যানোফিলিস মসকুইটো। তাহলে বাকি থাকলো কোনটা, ডেঙ্গু ফিভার। তাহলে অ্যাডিস মশা দ্বারা কোন ধরনের রোগটা ছড়ায়, সেটা হলো ডেঙ্গু ফিভার। এটা ঢাকা শহরের খুব কমন একটা রোগ, কারণ যে পচা ড্রেন গুলা থাকে এখানে এই মশার বসবাস। বিশেষ করে পরিষ্কার পানিতেই কিন্তু এই এই অ্যাডিস মশা জন্মায়। এখন এখানে আপনি এই একটা প্রশ্ন দিয়ে কিন্তু চারটা অ্যান্সার হয়ে গেল। তাহলে কালাজার যদি আসে, এখন আপনার এই অ্যাডিস মশা না দিয়ে দিল যে অ্যানোফিলিস মসকুইটো দ্বারা কোন ধরনের জীবাণু কোন ধরনের রোগটা ছড়ায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই চারটার অপশন পড়লেই ইনশাআল্লাহ আপনি পারবেন। যে কালাজার হয় স্যান্ড ফ্লাই দ্বারা, মাছি দ্বারা, ডেঙ্গু হয় অ্যাডিস মশা দ্বারা, টিটেনাস জীবাণুর নাম হলো ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এবং ম্যালেরিয়া যে রোগটা হয় ম্যালেরিয়ার জন্য এই অ্যানোফিলিস মসকুইটো। তাহলে অ্যানোফিলিস মশা দ্বারা কি হয়, ম্যালেরিয়া রোগটা হয়। কি আপনারা কি ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন? বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন 4 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ফুড বর্ন হেপাটাইটিস আর, মানে হেপাটাইটিসের যে শ্রেণী বিভাগ আছে, হেপাটাইটিস কিন্তু 5 ধরনের। কয় টাইপের? 5 টাইপস। 5 টাইপস। এক হলো হেপাটাইটিস এ, আর একটা আছে বি, সি, ডি, ই। এই 5টা হলো হেপাটাইটিসের শ্রেণী বিভাগ। এই 5টার মধ্যে বলছে যে কোন ডিজিজটা, কোন হেপাটাইটিসের কোন টাইপটা পানি এবং খাদ্যের মাধ্যমে ছড়ায়, বা হেপাটাইটিস যে হয় এই হেপাটাইটিসটা কিসের মাধ্যমে হয়? হেপাটাইটিস এ, বি, সি, ডি এর ক্ষেত্রে ওয়াটার এবং ফুডের মাধ্যমে যে হেপাটাইটিসটা হয় সেই হেপাটাইটিসের নামটা কি? শিমু লিখছে বি, হেপাটাইটিস বি। তাহলে খাদ্য এবং ওয়াটারের মাধ্যমে কোন ধরনের হেপাটাইটিসটা ছড়ায়? অনেকে লিখছে হেপাটাইটিস এ, মায়া কুমারী হেপাটাইটিস এ, মুক্তি আক্তার। আপনারা একটু কমেন্ট করে জানান। এই তো দেখতেছি আপনারা আল্লাহর রহমতে খুবই ভালোই পারেন। ম্যাক্সিমামই আপনারা যেসব কমেন্ট করতেছেন ম্যাক্সিমামই সঠিক। আশা করি এভাবে আপনারা লেগে থাকলে ইনশাল্লাহ ভালো করবেন। এখন আমি একটু বলে দেই যে ম্যাক্সিমামই সঠিক অ্যান্সার হয়েছে যে হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস ই, এই দুটা হলো আপনার ওয়াটার অ্যান্ড ফুডের মাধ্যমে ছড়ায়। তাহলে খাদ্য, এটা আপনারা মনে রাখবেন যে খাদ্য এবং পানির মাধ্যমে যে হেপাটাইটিস হয় সেটা হচ্ছে হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস ই। আর বাকি যে তিনটা থাকে বি, সি এবং ডি, এই তিনটা হলো আপনার ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে বা ক্লোজ কন্টাক্টের ক্ষেত্রে এই ধরনের হেপাটাইটিস হয়ে থাকে। তাহলে এই বাকি তিনটা হলো আপনার ব্লাড রিলেটেড। এক্ষেত্রে কিন্তু যে আমরা যে ব্লাড দেই বা ব্লাড নেই, অবশ্যই তার হেপাটাইটিস টেস্ট করে নেওয়া উচিত যে তার রক্তে এই ধরনের কোনো ভাইরাস জীবাণু আছে কিনা। ঠিক আছে? তাহলে এটা সহজে মনে রাখার উপায় হলো যে হেপাটাইটিস এ অ্যান্ড ই এটা হলো খাদ্য এবং পানির মাধ্যমে ছড়ায়, এবং হেপাটাইটিস বি, সি, ডি এ তিনটা হলো আপনার ব্লাডের মাধ্যমে এবং ক্লোজ কন্টাক্টের মাধ্যমে ছড়ায়। পাঁচ নাম্বার যে কোশ্চেন আছে সেটা হচ্ছে দ্য মোস্ট কমন কজ অফ হাইপোক্যালেমিয়া ইজ, এটা হলো ডিপ্লোমা
আর ক্ষেত্রে 23 সালে এটা আসছে যে আমাদের যে হাইপোক্যালেমিয়া হয়, আগে বুঝতে হাইপোক্যালেমিয়াটা কি। আমাদের দেহে যে পটাশিয়াম থাকে, এই পটাশিয়ামটা একটা নর্মাল রেঞ্জে থাকে। এখন এই রেঞ্জটা অনেক সময় বাড়তে পারে, অনেক সময় কমতে পারে। যদি দেহের পটাশিয়াম নর্মাল রেঞ্জ থেকে কমে যায় তখন সেটাকে হাইপোক্যালেমিয়া বলা হয়। হাইপোক্যালেমিয়া। তাহলে কি, দেহে যে পটাশিয়াম থাকে এই পটাশিয়ামটা যদি নর্মাল রেঞ্জ থেকে কমে যায় তাহলে সেটাকে হাইপোক্যালেমিয়া বলে। এখন এই হাইপোক্যালেমিয়া কেন হয়? এটা কি ডিহাইড্রেশনের জন্য হয়, রেনাল ফেলিওরের জন্য হয়, বা থায়াজাইড এন্ড লুপ ডাইউরেটিক কারণে হয়, না ভ্যাসোডাইলেটরের কারণে হয়ে থাকে? ফারজানা লিখছে ডিহাইড্রেশন, আসমা লিখছে ডিহাইড্রেশন, মায়া কুমারের ডিহাইড্রেশন, মামিশন ডিহাইড্রেশন। ভালোই তো, আল্লাহর মতে আপনারা তো ভালোই পারেন, ম্যাক্সিমাম বলছেন ডিহাইড্রেশন। এখন দেখেন ডিহাইড্রেশনের কারণে কি হয়, আমাদের যদি এক্সেসিভ সোয়েটিং হয়, তারপরে যে সকল বার্ন পেশেন্ট গুলা পুড়ে যায়, এর ক্ষেত্রে কিন্তু ফ্লুইড লস হয়। যদি আপনার অত্যাধিক লুজ মোশন হয় তাহলে কি হয়, ফ্লুইড অত্যাধিক দেহ থেকে চলে যায়। এখন এই ফ্লুইডের সাথে তো ইলেকট্রোলাইটস থাকে। কি থাকে? ইলেকট্রোলাইটস। এই ইলেকট্রোলাইটস এর মধ্যেই আছে একটা হলো এই পটাশিয়াম। ইলেকট্রোলাইটস এর মধ্যে একটা কি আছে? পটাশিয়াম। আর অতিরিক্ত যদি আপনার এই সোয়েটিং হয়, আপনার বার্নের মাধ্যমে ফ্লুইড লস হয়, তারপরে লুজ মোশন হয়, তাহলে এই ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হবে। এই ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের মধ্যে একটা আছে পটাশিয়াম, এবং পটাশিয়াম যেহেতু কমে যাচ্ছে সেটাকে আমরা বলি হাইপোক্যালেমিয়া। আর ইলেকট্রোলাইটস যে ইমব্যালেন্স হবে সেটা কি হাইড্রেশন মানে ডিহাইড্রেশনের মাধ্যমে হবে। ডিহাইড্রেশনটা কেন হয়? আপনার লুজ মোশনের কারণে হতে পারে, আপনার এক্সেসিভ সোয়েটের কারণে হতে পারে, আপনার আপনার যদি দেহ অনেক বেশি পুড়ে যায় সেক্ষেত্রে হতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে আপনার ডিহাইড্রেশন। দেখুন, রেনাল যখন ফেলিওর হয়ে যাবে, রেনাল ফেলিওরের ক্ষেত্রে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে, পটাশিয়াম কমতে পারে, বাড়তে পারে, কিন্তু সেটা একটা মানে লাস্ট স্টেজ। আর এই যে থায়াজাইড আছে, ভ্যাসোডাইলেটর আছে, এগুলো হলো দুটা ড্রাগ। থায়াজাইড ড্রাগটা কি করা হয়, যদি আপনার মুখে, হাতে এবং পায়ে যদি কারোর পানি আসে, যেটাকে আমরা ফুলে যাওয়া বলি বা ইডিমা বলি, ইডিমা বলে থাকি, এই টাইপের যদি হয় তখন কিন্তু এই থায়াজাইড ড্রাগটা দেওয়া হয়। এটা দিলে কি হয় যে আপনার বডি থেকে একটু আপনার প্রস্রাবের লেভেলটা, প্রস্রাবের বেগটা বেড়ে যায়, এবং যার ফলে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত যে পানি বডিতে থাকে এটা বাইরে হয়ে যায়। তাহলে এই দুটো হলো আপনার ড্রাগ। তাহলে কি হবে, এখানে মেন আনসার হবে ডিহাইড্রেশন। পাঁচ নম্বরে আছে ইন কেস অফ সিজারিয়ান সেকশন লোকাল অ্যানাস্থেসিয়া ইজ ইনজেক্টেড ইনটু দা। এখন সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আপনি যেহেতু নার্স, সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আপনার যে অবাস করার ক্ষেত্রে আপনি কি করবেন, কোথায় তাকে ইনজেকশন দিবেন? সেই ইনজেকশনটা কি আপনি তার আর্টারিতে দিবেন, না ভেইনে দিবেন, না তার যে ভার্টিব্রা থাকে ভার্টিব্রাই দিবেন? ভার্টিব্রা কোথায় দিবেন? এখানে আছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ইন দ্য স্পাইনাল কর্ড, ভার্টিব্রা, আর্টারি এবং ভেইন, এই চারটি অপশন আছে। এখন সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আপনারা কোথায় ইনজেকশনটা দিবেন? তাহলে আমরা ম্যাক্সিমামই জানি যে এটা কোথায় দিতে হয়, সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে দিতে হয়, স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে এটা দিলে কি হয়, আস্তে আস্তে তার দেহের একটা ব্যালেন্স কমে যায় সে, এবং অবস্থা অনুভব করে। এখন এই স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কোথায় দিতে হয়, এটা কিন্তু পিউবিক সিম্পাইসিস এবং আম্বিলিকাস এর মাঝে, বিশেষ করে লাম্বার 3 থেকে লাম্বার 4। তাহলে কি হয়, লাম্বার 3 থেকে লাম্বার 4 এই রিজনে কিন্তু এই আপনার যে
সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে যে ইনজেকশনটা দেওয়া হয় এই রিজনে কিন্তু দেওয়া হয় আম্বিলিকাস থেকে পিউবিক সিম্পাইসিস এর মধ্যে কোথায় লাম্বার 3 অ্যান্ড 4 এ 4 এ কোথায় দেওয়া হয় স্পাইনাল কর্ডে। এটা আর্টারিও হবে না, আর্টারিতেও দেওয়া হয় না, ভেইনেও দেওয়া হয় না, আর ভার্টিব্রায় তো দেওয়াই হয় না। তাহলে এটা কোথায় দেওয়া হয় যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ইন দ্য স্পাইনাল কর্ড কোথায় লাম্বার 3-4 মানে আম্বিলিকাস থেকে পিউবিক সিম্পাইসিস এর মাঝে। তো ইনশাল্লাহ আপনারা কি বুঝতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে? আমাদের নেক্সট 7 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রিচ সোর্স অফ ভিটামিন সি। ভিটামিন সি সবচেয়ে বেশি এই চারটার মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়? 1 নম্বরে আছে ক্যারট, গাজর, গাজর আছে গাজর, তারপর আছে পামকিন মানে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, তারপরে আছে সিম, তারপরে গোল আলু। তাহলে এগুলার ভিতরে কোনটাতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়? তানজিলা বলছে ক্যারট, গাজর, মোস্তারিনা খাতুন বি, মামিশন বি, হারিমা বি, তানজিলা কারণ আচ্ছা, মুস্তারিন খাতুন, তানজিলা বিপা। আচ্ছা, অনেকে ক্যারট এবং এই পামকিনের মধ্যে একটু কনফিউশনে আছেন। দেখুন ক্যারট, গাজর, গাজরে সবচেয়ে থাকে ভিটামিন এ বেশি। কি থাকে? ভিটামিন এ। আর এই যে সিম, বিন, এটা কিন্তু এক ধরনের প্রোটিন। আমাদের অনেকেই গরুর মাংস কিনতে সমস্যা, হয়তো আল্লাহর রহমতে ওই ধরনের টাকা পয়সা সে ম্যানেজ করতে পারে না, কিন্তু এই সিম যে যেমন এতে এত পরিমাণ প্রোটিন আছে, আপনি যদি গরুর মাংসের অল্টারনেটিভ হিসেবে, অল্টারনেটিভ না, এক একটা স্বাদ এক এক রকম, মানে এখানে মানে গুরুত্ব হিসেবে বোঝানো হচ্ছে যে সিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আপনি যদি প্রোটিনের ঘাটতি পূরণ করতে চান, মাংস কেনার সামর্থ্য না থাকলে কেউ যদি এই সিম খায়, সিমের যে বিচি দানা খায়, তাহলে কিন্তু তার প্রোটিনের ঘাটতি পূরণ হবে। গোল আলু আছে, গোল আলুতে ভিটামিন বি6 এবং ভিটামিন সি থাকে, এবং এই মিষ্টি কুমড়ায় ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে। এই চারটের মধ্যে মিষ্টি কুমড়ায় কিন্তু বেশি থাকে, কিন্তু ভিটামিন সি সবচেয়ে কিন্তু বেশি থাকে আমলকিতে। কিসে? আমলকি। তাহলে আমরা জানলাম ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে আমলকিতে, তারপরে আপনি মিষ্টি কুমড়া বলতে পারবেন। গাজরে থাকে ভিটামিন এ বেশি। সিম একটা প্রোটিন, এখানে আপনার কিছু ভিটামিন সি আছে, কিছু জিঙ্ক আছে, তাছাড়া এখানে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। পটেটোতে ভিটামিন বি6 এবং ভিটামিন সিও বিদ্যমান থাকে। আট নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মেন সোর্স অফ এনার্জি। আমরা যে মনে করেন দৈনন্দিন জীবনে যে খাবারগুলা খাই, এটা হলো তার তিনটা প্রধান উপাদান হচ্ছে, একটা হলো কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, আর একটা হলো ফ্যাট। কিছু পরিমাণে আছে ভিটামিন, মিনারেলস এবং পানি। তাহলে মেন সোর্স হলো তিনটা, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এখন এখানে বলছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এর মধ্যে আমাদের যে এনার্জি, শক্তি যোগায় কোন ধরনের খাদ্যদ্রব্য? সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন না ফ্যাট? আপনারা একটু কমেন্ট করে জানান। আশা করি আপনারা এটা পারবেন। আর আপনারা জানেন যে আমাদের এই যে ক্লাস চলছে, এখানে সর্বোচ্চ যে
শেয়ার করবে সে কিন্তু একটা পুরস্কার পাবে। 20টার মতো যদি আপনি শেয়ার করেন এবং শেয়ার করে এটা অবশ্যই পেজে পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনি আপনার গিফট পেয়ে যাবেন। আর আমাদের কিন্তু ভর্তির কার্যক্রম চলমান আছে। ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের স্বপ্ন পূরণ করতে চান তাহলে অবশ্যই একটা মাধ্যম লাগবে, এবং সাইফ নার্সিং কোচিং সেন্টার কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের আরো অনেক ভালো ভালো টিচার আছে, আপনাদের যাতে সুবিধা হয়, আপনারা যেন ভালো মতো বোঝেন, সে কারণেই কিন্তু আমাদের এই আজকের এই আয়োজন। আর আপনারা জানেন আমাদের যে সামনে 25 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস আছে, এবং আপনারা যারা এখনো ভর্তি হন নাই আর যারা ভর্তি হয়েছেন সবাইকে স্বাগতম। যারা ভর্তি হয়েছেন আর যারা হন নাই, আপনাদের বন্ধু বান্ধব থাকতে পারে, সেক্ষেত্রে আপনারাও ইনফরমেশন দিতে পারেন যে এমন একটা ভালো কোচিং সেন্টার আছে, এখানে ইনশাল্লাহ ভালো কিছু হয়। যারা কোচিং এ ভর্তি হবে তাদের জন্য কিন্তু আমাদের যে নার্সিং এর জন্য যে ভালো বইটা এখান থেকে বাইর হয়েছে, সেই বইটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ইনশাল্লাহ আপনারা যারা এখনো ভর্তি হন নাই অবশ্যই ভর্তি হয়ে যাবেন। আশা করি কোচিং সেন্টারের সাথে লেগে থাকলে আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে ইনশাল্লাহ আপনি পৌঁছাতে পারবেন। আমাদের অলরেডি বই চলে আসছে, আপনারা দেখেন যে ক্র্যাক লাইসেন্স জ্ঞান ভলিউম যে 1 আছে, এটা আসলে আপনি পড়লেই বুঝতে পারবেন যে কত সুন্দর এখানে সাজানো গোছানো আছে। আর তারপরেও বুঝতে না পারলে আমরা তো ইনশাল্লাহ আছি, আপনাদের সর্বোচ্চ হেল্প করার জন্য চেষ্টা করব। আর এটা আছে ভলিউম 2, আগে বাকিগুলো আসতেছে। ইনশাল্লাহ আপনারা ভরসা রেখে কোচিং এ ভর্তি হয়ে যান আর বইগুলা সংগ্রহ করে পড়তে থাকুন। আশা করি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা এই কোচিং সেন্টার থেকে পাবেন এবং আপনাদের মনের আশা ইনশাল্লাহ পূরণ হবে যদি আপনারা আপনাদের পরিশ্রমটা করেন আর এই দিক নির্দেশনা মেনে চলেন, অবশ্যই ভালো করতে পারবেন। এখন দেখেন যে 8 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মেইন সোর্স অফ এনার্জি। তাহলে আপনারা অনেকে আতিকা, আফরিন, ফারজানা কার্বোহাইড্রেট, ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট আপনারা দিবেন, তাহলে কি হবে? এর সঠিক অ্যান্সার হবে কার্বোহাইড্রেট। আমরা যে কার্বোহাইড্রেট গুলা খাই, এই কার্বোহাইড্রেটের প্রধান কাজ হলো আমাদের শরীরে কি করে? আমাদের এনার্জি যোগায়। আর প্রোটিন কি করে? প্রোটিন কিন্তু আমাদের দেহ বৃদ্ধিতে সহায়তা করে। দেহের বৃদ্ধি। তাহলে কার্বোহাইড্রেট আমাদের এনার্জি যোগায়, আর প্রোটিন আমাদের দেহের বৃদ্ধিতে বা দেহ গঠনে সহায়তা করে। আর ফ্যাট কি করে? ফ্যাট আমাদের তাপমাত্রাকে মেনটেন করে, তাপমাত্রা বজায় রাখে। এখন কেউ যদি মনে করে আমার শরীর অত্যাধিক গরম থাকে, তাহলে মানে গরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ফ্যাট জাতীয় খাবার একটু কম খাবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ব্যালেন্সে চলে আসবে। আবার যদি মনে করেন আমি অত্যাধিক শীতলতা, আমার দেহ সবসময় শীতল থাকে, তাহলে একটু ফ্যাট জাতীয় খাবার খেতে পারেন, তাহলে আপনার দেহের তাপমাত্রাটা একটু বাড়বে। তাহলে কার্বোহাইড্রেট আমাদের এনার্জি যোগায়, প্রোটিন আমাদের দেহে বৃদ্ধিতে সহায়তা করে, এবং ফ্যাট আমাদের দেহের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারকে মেনটেন করতে সহায়তা করে। আর ভিটামিন, মিনারেলস, ওয়াটার এগুলো আমাদের দেহের প্রয়োজনীয় অংশ। দেখুন, কোনো কিছু শেষে যদি টাইটিস থাকে তাহলে এটা বুঝবেন যে এটা ইনফেকশন। এখন বলছে যে প্যানক্রিয়াটাইটিস বলতে প্যানক্রিয়াটাইটিস আমাদের দেহে যে প্যানক্রিয়াস আছে, এই প্যানক্রিয়াসে যদি কোনো ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় তাহলে সেটাকে আমরা বলি প্যানক্রিয়াটাইটিস। এখন এই প্যানক্রিয়াটাইটিস এখানে আছে 1 নম্বরে আছে ইনফ্লামেশন অফ লিভার, ইনফ্লামেশন অফ পেনিস, ইনফ্লামেশন অফ ফ্যারিংস আর ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াস। এখন দেখেন কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যান্সার আছে, যেহেতু প্যানক্রিয়াটাইটিস, এখানে এই যে প্যানক্রিয়াস আছে, এখানেও দেখেন প্যানক্রিয়াস লেখা আছে। তাহলে যে অর্গান, সেই অর্গানেই যদি ইনফেকশন হয়, সেই অর্গানের নাম অনুযায়ী অনেকগুলো অ্যান্সার দেওয়া আছে। তাহলে আপনার যদি প্যানক্রিয়াসে কোনো ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় প্যানক্রিয়াটাইটিস। এখন অনেক সময় হতে পারে যে আপনার এই কোশ্চেনটা না দিয়ে দিতে পারে যে ইনফ্লামেশন অফ লিভার, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো লিভারে যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি হেপাটাইটিস।
কি বলি? হেপাটাইটিস। বুঝতে পারছেন? যদি লিভারে ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি তাহলে কি হবে? যদি লিভারে ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি হেপাটাইটিস। কি বলি? হেপাটাইটিস। এখন যদি ফ্যারিংসে হয় সেটাকে বলে ফ্যারিনজাইটিস। ফ্যারিনজাইটিস। তাহলে একসাথে আমরা দেখেন কতগুলা পড়তেছি। যদি প্যানক্রিয়াসে হয় সেটাকে বলি প্যানক্রিয়াটাইটিস, যদি লিভারে হয় সেটাকে বলা হয় হেপাটাইটিস, যদি আপনার ফ্যারিংসে হয় সেটাকে বলা হয় ফ্যারেনজাইটিস। অনেক সময় এরকম পড়তে পারে যে ইনফ্লামেশন অফ লিভার, তাই বলে কি আপনি পারবেন না? ইনশাআল্লাহ অবশ্যই আপনি পারবেন। এখন আসি পেনিস। পেনিসে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বেলানাইটিস। বেলানাইটিস। কি বলা হয়? বেলানাইটিস। তাহলে দেখেন আমরা কিন্তু চারটায় ইনশাআল্লাহ পড়ে ফেললাম। তাহলে আপনি যদি এভাবে পড়েন ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন। যেহেতু এখানে একটা এমসিকিউ মানে কিন্তু আমরা চারটা বুঝতেছি, একটা এমসিকিউ দিয়ে আমরা কিন্তু চারটা এমসিকিউ সলভ করতেছি। এখন দেখুন এবার আছে হার্নিয়া। এই হার্নিয়া সম্পর্কে অনেকে আপনারা পরিচিত আছেন যে হার্নিয়া অনেক সময় কি হয়, আমাদের যে আম্বিলিকাল থাকে এবং গ্লুটিয়াল যে রিজনে থাকে, কুক্সির গোড়া বলি, এই দুই জায়গায় কিন্তু হার্নিয়াটা বেশি হয়ে থাকে। এখন এই হার্নিয়া আমাদের একটা হয় আম্বিলিকাস আর গ্লুটিয়াল রিজন, REGION, এই দুটো জায়গায় কিন্তু হার্নিয়াটা হয়ে থাকে। বিশেষ করে এই আম্বিলিকাসে আমাদের এই হার্নিয়াটা বেশি হয়ে থাকে। এখন এই হার্নিয়া বলতে এখানে কি বোঝায়? মানে ইনলার্জমেন্ট অফ অর্গান, প্রোট্রুশন অফ অ্যান অর্গান টিস্যু বা ইনফেকশন অফ ব্রেন, না সেরেব্রাল স্পাজম, কোনটা বোঝায়? একটু কমেন্ট করে জানান আপনারা। তানজিলা বলছেন বি, চম্পা বি, কাজী সানজিদা বি, তানজিলা বি। তাহলে কি বলছেন? প্রোট্রুশন অফ অ্যান অর্গান টিস্যু। আপনাদের ম্যাক্সিমামই আনসার সবই ঠিক আছে। খাদিজা বলছেন এ, ইনলার্জমেন্ট অফ অর্গান। না খাদিজা, এটা ইনলার্জমেন্ট অফ অর্গান হবে না, এটার সঠিক আনসার হচ্ছে প্রোট্রুশন অফ অ্যান অর্গান টিস্যু। এখন কোন কিছুর ইনলার্জমেন্ট অফ অর্গান, আপনার যদি অর্গান যদি ইনলার্জমেন্ট হয়, যেমন কারোর হার্টের সাইজটা বড় হয়ে গেল, এটাকে কি বলে? কার্ডিওমেগালি। কার্ডিওমেগালি মানে কোন অর্গান যদি বড় হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু হার্নিয়া বলতে কি বুঝাইছে সেটার আনসার সেটা বোঝাতে চাইছে। এখানে বলছে ইনলার্জমেন্ট অফ অর্গান, অর্গানের ক্ষেত্রে যদি হার্ট বড় হয়ে যায় সেটাকে বলা হয় কার্ডিওমেগালি। এখন যদি লিভার বড় হয়ে যায় সেটাকে কি বলা হয়? হেপাটোমেগালি। হেপাটোমেগালি। যদি কারোর স্প্লিন বড় হয়ে যায় সেটাকে বলা হয় স্প্লিনোমেগালি। মেগালি। তাহলে অর্গান বড় হয়ে গেলে সবসময় মেগালি শব্দটা থাকে, ঠিক আছে? আর হার্নিয়া বলতে আমরা বোঝাই প্রোট্রুশন অফ অ্যান অর্গান টিস্যু। বিশেষ করে এই অর্গানটা প্রসারিত হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? প্রসারিত হয়ে যাওয়া। আমাদের যে অ্যাবডোমেনের যে লেয়ার থাকে, অনেকগুলা লেয়ার থাকে, এই এই হার্নিয়াটা যদি আপনার হয়, এই লেয়ারটা কি হয়? আস্তে আস্তে প্রসারিত হয়ে যায়। প্রসারিত হয়ে গিয়ে আমাদের যে ইন্টেস্টিনাল যে যেটা থাকে সেটা এই প্রোট্রুশনের জায়গাটা ধরে রাখে। কিন্তু এর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যদি এই যে লেয়ার, এই লেয়ারটা যদি পারফোরেটেড হয়ে যায়, মানে ফুটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি কন্ডিশনে চলে যেতে হয়। আর এটা কিন্তু মেডিসিনে ওইভাবে ঠিক হয় না, যে কারণে কিন্তু সার্জারি করতে হয়। তাহলে হার্নিয়া মিন্স প্রোট্রুশন অফ অ্যান অর্গান টিস্যু। এখন আসি ইনফেকশন অফ ব্রেন। ব্রেনে ইনফেকশন হলে সেটাকে কি বলে? আমরা সেটাকে বলি এনসেফালাইটিস। এনসেফালাইটিস।
আর সেরেব্রাল স্পাজম, স্পাজম বলতে কোনো কিছু কনস্ট্রাক্ট হয়ে যাওয়া এই টাইপের বোঝাইতে যাচ্ছে এবং সেটা ব্রেনে হয়। তাহলে হার্নিয়া বলতে বোঝায় প্রোট্রুশন অফ অ্যান অর্গান টিস্যু। তাহলে কি ইনশাল্লাহ আপনারা কি বুঝতে পারতেছেন কথাবার্তা? আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। তারপরে বুঝতে না পারলে আপনারা জানাবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন স্ট্রোক শব্দটা কমন, যে স্ট্রোক রিফার্স টু, মানে স্ট্রোক বলতে কি বোঝায় এটা বোঝাতে চাইছে। স্ট্রোক বলতে কি প্যারালাইসিস অফ অ্যান অর্গান। এখন অর্গান প্যারালাইসিস কখন হবে? যখন আপনার স্ট্রোক হবে, স্ট্রোকের পরবর্তীতে কিন্তু আপনার প্যারালাইসিস হবে, তাহলে এটা স্ট্রোকের পরবর্তী অবস্থা। এখন বলছে নেক্রোসিস অফ অ্যান অর্গানিজম অর্গান টিস্যু। নেক্রোসিস মানে কি? নেক্রোসিস মানে কোন টিস্যু মরে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, যেটাকে আমরা গ্যাংগ্রিন বলে থাকি। টিস্যু মরে যাওয়া, টিস্যু মরে যাওয়া, মরে যাওয়া। তাহলে টিস্যু মরে যাওয়া, যেটাকে আপনি গ্যাংগ্রিন বলতে পারেন, সেটাকে আমরা বলি নেক্রোসিস। আর একটা হলো পারফোরেশন অফ অ্যান হার্ট মাসেল। পারফোরেশন মানে ফুটা হয়ে যাওয়া। হার্টের যে মাসেল থাকে, সেই মাসেল যদি ফুটা হয়ে যায়, সেটাকে আমরা পারফোরেশন বলে থাকি। আর স্ট্রোক বলতে বোঝায় সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। স্ট্রোকের আর এক নাম কি? সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। মানে হঠাৎ করে আপনার ব্রেনে যদি রক্ত সরবরাহ কমে যায়, তাহলে কি হবে? রক্ত সরবরাহ কমে গেলে আপনি এই স্ট্রোক জনিত সমস্যায় পড়বেন। কি হবে? আপনার ওখানে তখন শক হবে। একটা হলো হাইপোভোলেমিক শক হবে, আর একটা হেমোরেজিক শক হবে, আর একটা হলো ইসচেমিক শক হবে। ইসচেমিক শকটা হলো যে আপনার রক্তের ফ্লোটা কমে যাবে, আর হেমোরেজিক শক হলো যে আপনার ব্রেনে যে রক্ত ক্লট বাঁধবে। তাহলে কি স্ট্রোক মানে কি? হঠাৎ করে আপনার ব্রেনে যখন রক্ত সরবরাহটা কমে যাবে, সেটাকে আমরা স্ট্রোক বলে থাকি, যেটাকে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলা হয়। স্ট্রোকের আরেক নাম হচ্ছে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। অনেকে কমেন্ট করছেন, ইনশাআল্লাহ এটাও তো আপনারা ভালো মতো পারছেন। পরবর্তী দেখেন যে এনসেফালাইটিস ইজ ইনফেকশন অফ। দেখেন এই প্রশ্নটা কিন্তু একটু আগেই আমরা মানে করছি, যে ব্রেনের যদি ইনফেকশন হয় সেটাকে আমরা কি বলি। দেখেন লাংসের যদি ইনফেকশন হয়, লাংসে ইনফেকশন হলে সেটাকে আমরা বলি নিউমোনিয়া। নিউমোনিয়া। দেখেন এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম কি? এটা হলো মহিলাদের যে মেয়েদের যে ইউটেরাস থাকে, সেই ইউটেরাসের 3টা লেয়ার থাকে, তার মধ্যে হলো একটা এই এন্ডোমেট্রিয়াম। তাহলে এটা কিন্তু কোনো ইনফেকশন না। আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কোথাও কার্ডিয়া থাকলে বুঝবেন এটা হার্ট। কোথাও যদি কার্ডিয়া লেখা থাকে তাহলে বুঝতে হবে হার্টের আরেক নাম কার্ডিয়াম। তাহলে কোথাও কার্ডিয়া লেখা থাকলে হার্ট বুঝবেন। এখন এই কার্ডিয়াম মানে হার্টের 3টা লেয়ার থাকে, তার মধ্যে একটি লেয়ার হচ্ছে এই এন্ডোকার্ডিয়াম। তাহলে লাংসেরটা হলে আমরা বলি নিউমোনিয়া, এটা হলো ইউটেরাসের লেয়ার, এটা হলো হার্টের লেয়ার। তাহলে থাকলো কি? ব্রেন। তাহলে ব্রেনে যদি আপনার কোনো ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি এনসেফালাইটিস। এখানে রূপা আক্তার বলছেন শ্যামলী আক্তার সানজিদা ডালিয়া হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের সবারই অ্যান্সার সঠিক হয়েছে, যে ব্রেনের কোনো ইনফেকশন হলে সেটাকে আমরা বলি এনসেফালাইটিস। দেখুন 13 নম্বর যে কোশ্চেন, যে মেইন মেজার টু কন্ট্রোল ব্লাড প্রেশার ইজ। এখন ব্লাড প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে, মেজারের ক্ষেত্রে আপনারা কি করবেন? যে হাই প্রেশার, যেটাকে বলা হয় ব্লাড প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে বা ব্লাড প্রেশার ঠিক রাখার ক্ষেত্রে, এর ভিতরে কোনটা হবে? এখানে 4টা অ্যান্সার আছে। দেখেন লাইফস্টাইল মডিফিকেশন, নেবুলাইজেশন, লিপিড ওয়ারিং এজেন্ট এবং অ্যান্টিবায়োটিক্স। এখন আপনার যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে?
আপনার কি নেবুলাইজেশন দেবেন বা লিপিড লোয়ারিং যে ড্রাগ আছে সেগুলো ইউজ করবেন না অ্যান্টিবায়োটিক ইউজ করবেন? এখানে কি আপনার লাইফস্টাইল যদি আপনি চেঞ্জ করেন, লাইফস্টাইল যদি যেভাবে লাইফটা মানে সাজানো গোছানো থাকে এবং হেলথ রিলেটেড মেনটেন করে চলেন, তাহলে কিন্তু এই ব্লাড প্রেশারটা ইনশাল্লাহ আপনার কন্ট্রোলে থাকবে। এখন আপনার খাওয়ার পাতে মনে করেন কাঁচা লবণ খাওয়া নিষেধ বা কম খাওয়া ভালো, কিন্তু আপনি প্রতিদিনই অনেক বেশি লবণ খাচ্ছেন, তাহলে তো আপনার প্রেশারটা বাড়বে। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার আপনি খাচ্ছেন, তাহলে তো আপনার প্রেশারটা বাড়বে। প্রেশার বাড়া মানে প্রেশারটা বাড়বে। তাহলে কি করতে হবে? আপনার যে লাইফস্টাইল আছে, এই অগোছালো লাইফটাকে যদি আপনি একটু গোছাতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে। তাহলে এখানে অ্যান্সার হবে লাইফস্টাইল মডিফিকেশন। নেবুলাইজেশন তো মনে করেন যে শ্বাসকষ্টজনিত সমস্যায় দেওয়া হয়। লিপিড লোয়ারিং, এখন আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জ করেন, সেখানে তো লিপিড লোয়ারিং কমে, লিপিড যদি আপনি কম খান তাহলে সেটা তো আস্তে আস্তে কমবেই। অ্যান্টিবায়োটিক যদি আপনি অগোছালো ভাবে না খান, মনে করেন একটা সামান্য জ্বর হলো আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলালেন, আপনার পায়ে ব্যথা হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলালেন, এক্ষেত্রে সমস্যা। সেক্ষেত্রে কি, যে আপনি যদি লাইফস্টাইলটা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে চলে আসবে। তাহলে সঠিক অ্যান্সার হবে লাইফস্টাইল মডিফিকেশন। দেখুন 14 নম্বর যে কোশ্চেন, যে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য প্লুরাল স্পেস ইজ কল্ড, মানে প্লুরাল স্পেস, আমাদের লাংয়ে যদি পানি জমে, লাংসের যে লেয়ার থাকে, কাভার থাকে, সেই প্লুরাল স্পেস থাকে, সেই স্পেসে যদি অ্যাকুমুলেশন মানে জমা হওয়া, পানি জমে, ফ্লুইড জমা হয়, তখন সেটাকে আমরা কি বলি? দেখুন এখানে আছে প্রথমে হলো পেরিকার্ডাইটিস। এখন দেখেন কার্ডাইটিস মানে তো আপনারা জানেন যে হার্ট, আর আইটিস মানে ইনফেকশন। তাহলে লাংসের যে লেয়ার থাকে ওই লেয়ারে যদি ইনফেকশন হয় সেটাকে বলা, না হার্টের যে লেয়ার থাকে ওই লেয়ারে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলি পেরিকার্ডাইটিস। সেলুলাইটিস কি? সেলুলাইটিস হলো স্কিনে যে ইনার লেয়ার থাকে, সেই ইনার লেয়ারে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা বলি সেলুলাইটিস। পেরিটোনাইটিস কি? পেরিটোনিয়াম হলো অ্যাবডোমেনের, আমাদের যে পেট বা অ্যাবডোমেন থাকে, এই অ্যাবডোমেনের কিন্তু 9টা লেয়ার থাকে। কয়টা? 9টা লেয়ার থাকে। একদম সর্বশেষ যে লেয়ারটা সেটা হলো পেরিটোনিয়াম। এখন এই পেরিটোনিয়ামে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে বলা হয় পেরিটোনাইটিস। তাহলে দেখেন এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে থাকে প্লুরাল ইফিউশন। তাহলে আপনার যদি লাংসে আমাদের ফুসফুসে পানি জমে তাহলে সেটাকে আমরাকে বলা হয় প্লুরাল ইফিউশন। ম্যাক্সিমামই সঠিক উত্তর হয়েছে যে প্লুরাল ইফিউশন। ধন্যবাদ। 15 নম্বর দেখেন যে পজিটিভ অর্গানিজম অফ টিউবারকুলোসিস। এখন টিউবারকুলোসিস কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? এটা ম্যাক্সিমামের আপনাদের জানা, আশা করি এটা পারবেন। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে টিউবারকুলোসিস যে রোগটা আমাদের হয়, যক্ষা রোগের জীবাণুর নাম কি, মানে এই অর্গানিজমের নাম কি? তাহলে কি এটা কি ইকোলাই না মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস না স্ট্রেপ্টোকক্কাস বা পিরিনিমোকক্কাল ব্যাকটেরিয়া, কি হবে? ম্যাক্সিমাম দিচ্ছেন হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে এটার আনসার আশা করি ইনশাল্লাহ আপনাদের পারার কথা, তাও দুই একজন তারপরেও ভুল হতে পারে। যে আমাদের যে টিবি আছে, যক্ষা যে রোগটা হয়, এই রোগটার ক্ষেত্রে আমাদের যে জীবাণুটা দায়ী সেটাকে বলা হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। প্রথমে আছে ইকোলাই। আমাদের যদি ইউরিনারি ট্র্যাক্ট করে ইনফেকশন হয়, ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে প্রস্রাবের জ্বালাপোড়া বা এই ধরনের সমস্যা হলে এই ইকোলাইটা দায়ী থাকে। এখানে আছে স্ট্রেপ্টোকক্কাস একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া দ্বারাও আপনার যাদের দীর্ঘমেয়াদী ডিসেন্ট্রি আছে, এই ধরনের সমস্যার কারণে এই স্ট্রেপ্টোকক্কাস দায়ী। আর টিবির জন্য দায়ী মূলত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। দেখুন ওয়াটার সলিবল ভিটামিন,
আমরা যে দৈনন্দিন জীবনে যে ভিটামিনগুলো ব্যবহার করি এটা দুই ধরনের, একটা হলো ওয়াটার সলিবল আর দ্বিতীয় নাম্বার হলো ফ্যাট সলিবল। কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ওয়াটার সলিবল এবং ফ্যাট সলিবল। খুবই কমন প্রশ্ন এবং খুবই বেসিক, এবং এটা ভুল হতেও পারে, আবার জানলে ইজিলি ভাবে আপনাদের পারার কথা। যে ধরনের আমাদের ভিটামিন গুলো আছে এটা দুই টাইপের, একটা হলো ওয়াটার সলিবল ভিটামিন আর একটা হলো ফ্যাট সলিবল ভিটামিন। এখন এখানে বলছে যে এই চারটার মধ্যে ওয়াটার সলিবল ভিটামিন কোনটা। এখন আপনাদের খুব সহজে মনে রাখার বিষয় হলো ভিটামিন এ ডি ই কে। তাহলে এই যে চারটা ভিটামিন আছে, ভিটামিন এ ডি ই কে, এই চারটা ভিটামিন হলো ফ্যাট সলিবল। আর বাকি যে ভিটামিন গুলো আছে, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এই দুটো হলো ওয়াটার সলিবল। এখন এখানে দেখেন, যেহেতু কে হলো ফ্যাট সলিবল, এ হলো ফ্যাট সলিবল, ই হলো ফ্যাট সলিবল, তাহলে এই ভিটামিন বি হলো ওয়াটার সলিবল। এখন এখানে বি না দিয়ে কিন্তু ভিটামিন সি দিতে পারে, তাই বলে কি আপনি পারবেন না? অবশ্যই পারবেন। খুব সহজে এটা আপনি মনে রাখতে পারবেন যে ভিটামিন এ ডি ই কে এগুলো হলো ফ্যাট সলিবল, বাকিগুলো ওয়াটার সলিবল। তাহলে ম্যাক্সিমামই আপনারা পারছেন এটা ভিটামিন সি। এই ভিটামিন বির সাথে এই সিটাও মনে রাখবেন। শুধু কিন্তু বি না, অনেক সময় দিয়ে দিল ভিটামিন B6, এটাও কিন্তু আপনার ওয়াটার সলিবল। এখন দেখেন যে কনফার্মেটরি ডায়াগনস্টিক টেস্ট ফর টিউবারকুলোসিস। এখন মনে করেন যে আপনার যক্ষা হয়েছে, যক্ষা বা কারোর যক্ষা হলো বা টিবি হলো, সেক্ষেত্রে অনেকেই আপনার কাছে প্রশ্ন করতে পারে যে আমার এই ধরনের সমস্যা হয়েছে, আমি একটা কনফার্ম টেস্ট করতে চাই বা একটাই টেস্ট করতে চাই যে টেস্টটা করলে আমার এই যক্ষা রোগটা ধরা পড়বে। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ তাকে দিবেন? এই যক্ষা রোগীকে আপনি কি পরামর্শ দিবেন যে কোন টেস্টটা করলে তার কনফার্ম তার যক্ষাটা ধরা পড়বে? এখানে চারটা টেস্ট আছে, একটা হলো স্পুটাম টেস্ট, একটা হলো স্যালাইন টেস্ট, স্কিন টেস্ট আর টিউবারকুলিন টেস্ট। ঠিক আপনারা দেখেন যে এই যক্ষার জীবাণুর যেমন নাম এই টিউবারকুলোসিস সাথে মানে সম্পর্কিত, ঠিক এর টেস্টের নামও কিন্তু এই টিউবারকুলোসিস সাথে সম্পর্কিত। এর যেমন অর্গানিজমের জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক এর কনফার্মেটরি টেস্টের ক্ষেত্রে আপনার লাগবে টিউবারকুলিন টেস্ট। অনেকে এখানে একটু কনফিউশন আছেন যে স্পুটাম কালচার করতে হবে, কিন্তু এই স্পুটাম কালচার করা হবে ঠিক আছে, প্রথমে যখন আপনি কাশি নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে স্পুটাম টেস্ট করতে দিবে। আর স্পুটাম টেস্ট করার পরে কিন্তু যখন আরো সিমটমের সাথে আপনার মিলে যাবে তখন কনফার্ম করার জন্য আপনার কিন্তু এই টিউবারকুলিন টেস্ট দিতে হবে। টিউবারকুলিন টেস্টে যদি আপনার পজিটিভ আসে তাহলে বুঝবে যে এই পেশেন্ট নিশ্চিত হলো আপনার যক্ষা রোগী। তাহলে আপনার এখানে এই কনফিউশনটা একটু অনেকেই ডি দিছেন, সানজিদা লিখছে ডি, ঠিক আছে, শিমু লিখছে এ, নাফিজা লিখছে ডি, তারপরে নুরউদ্দিন লিখছে ডি। সবাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। কিন্তু এর অ্যাকচুয়াল যে সঠিক কনফার্মেটরি টেস্ট হবে টিউবারকুলিন টেস্ট। তাহলে জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টেস্টের নাম হলো টিউবারকুলিন টেস্ট। এখন আপনি স্কিন টেস্ট দিয়ে তো আর ওটা পাবেন না। স্যালাইন টেস্ট, আপনার যদি কারোর হাঁটুতে ব্যথা থাকে তাহলে কিন্তু এই টেস্টটা দিলে কিন্তু তার ওই গাউট হয়েছে কিনা বা আর্থ্রাইটিস জনিত সমস্যা কিনা বা এই রিলেটেড পাওয়া যাবে। স্পুটাম টেস্ট কালচার করেও আপনি টিবি হয়েছে কিনা দেখতে পারবেন, কিন্তু কনফার্ম করার জন্য আপনার টিউবারকুলিন টেস্টটা দিতে হবে। আচ্ছা দেখেন 18 নম্বর কোশ্চেনটা খুব মজার কোশ্চেন, যে কোলোস্ট্রামকে আমরা কি বলি? কোলোস্ট্রাম কি, এই জিনিসটা কি? এটা কি ফার্স্ট ইমিউনাইজেশন ফর দ্য বেবি, বা ফিড আপ টু 6 মান্থ, বা ক্লিয়ার হোয়াইট কালার, বা থিন সিক্রেশন?
কোলোস্ট্রামের বাংলাটা জানলে এটা আপনারা পারবেন, এটাকে আমরা বলি শাল দুধ। শাল দুধ, তাহলে কোলোস্ট্রাম মানে শাল দুধ। এখানে শাল দুধটা কি, আমরা যে যখন একটা বেবি হয় ফার্স্ট যে আপনার মিল্কটা সিক্রেশন হয়, মিল্কটা আসে, এটাকে আমরাকে কোলোস্ট্রাম বলি, বাংলায় যেটাকে শাল দুধ বলি। এখন এই দুধটা কিন্তু অনেক, এতে কিন্তু অনেক বেশি ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবডি অনেক কিছু বিদ্যমান থাকে, এবং একটা বেবির জন্য এটা কিন্তু একটা ফার্স্ট ইমিউনাইজেশন ফর দা বেবি। বুঝতে পারছেন? তাহলে শাল দুধটা, এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিবডি, অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকে, এবং এটাকে বেবির প্রথম ইমিউনাইজেশন হিসাবে ধরা হয়। তাহলে শাল দুধটা হলো ফার্স্ট ইমিউনাইজেশন ফর দা বেবি। প্রাপ্তি লিখছে এ, সুমা লিখছে এ। এটা আপনাদের সবারই হয়েছে। সানজিদা, রুমি, ডালিয়া, সুমি, মনি, ইসরাত, আবার আপনারা যারা কমেন্ট করছেন বা যারা লাইনে আছেন, ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো আছেন। আর আমার ক্লাস নিতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন। আর এই ক্লাসটা একটু আপনারা শেয়ার করে আপনাদের ফ্রেন্ডের জানানোর সুযোগ করে দিবেন, এবং যে সকল ফ্রেন্ডরা এখনো ভর্তি হয় নাই তাদেরকেও বিষয়টা জানাবেন, যেহেতু এখানে ভালো ক্লাস হয়, আপনারা নিজেই করতেছেন, দেখতেছেন, সেই হিসাবে আপনি যেমন উপকৃত হচ্ছেন, আপনার যেন একটা ফ্রেন্ডও উপকৃত হয়, তার মনের আশাও পূরণ হয়, সেই হিসাবে আপনি তাদেরকে এই ইনফর্মটা করতে পারেন। তো চলুন এবার আমরা নেক্সট প্রশ্নে যাই, যে 24% এবং 25% অক্সিজেন ক্যান বি অ্যাডমিনিস্টার্ড ইন দ্য ফলোইং ডিভাইস। এখানে দেখুন, আপনি যখন ইমার্জেন্সি একটা কেস হবে, ইমার্জেন্সি কেসেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন হসপিটালে নিয়ে গেলে অনেকের অক্সিজেন স্বল্পতা পড়ে, অক্সিজেনের স্বল্পতা বলে, মানে শ্বাসকষ্ট হতে থাকে তার অক্সিজেনের স্বল্পতা কারণে। এখন এই যে অক্সিজেন দেওয়া হয়, এই অক্সিজেন সেখানে বলছে যে 24 থেকে 45% অক্সিজেন এর ভিতরে কোন ডিভাইসের মাধ্যমে, ন্যাসাল ক্যানুলার মাধ্যমে, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব, ভেন্চুরি মাস্ক এবং সিম্পল ফেস মাস্ক, এর ভিতরে কোনটার মাধ্যমে 24 থেকে 25 অক্সিজেন কি করা হয়, দেওয়া হয়। দেখুন যে আমরা যে ন্যাসোগ্যাস্ট্রিক টিউবটা ইউজ করি, এই টিউবের মাধ্যমে কিন্তু অনেক সময় খাদ্যদ্রব্যও দেওয়া হয়, ঠিক আছে, যে যারা খেতে পারে না। এবার সিম্পল ফেস মাস্ক, আমরা যখন সিম্পল একটা মাস্ক ব্যবহার করি, এতে তো আরো অক্সিজেনের মনে করেন ঘাটতি হয়ে পড়ে। এখন এই যে ভেন্সুরি মাস্ক যেটা আছে, গেলেই যে হসপিটালের বেডে যে মাস্কটা থাকে, যে মাস্কটা আমাদের মুখে দিয়ে দেয়, এইটার ভিতরে, এটার মাধ্যমে কিন্তু আমরা 24 থেকে 60% পর্যন্ত অক্সিজেন কভার করি, মানে সবচেয়ে বেশি এই এই ভেন্সুরি মাস্ক দিয়ে কিন্তু অক্সিজেন কভার করা যায়। যে কারণে কিন্তু হসপিটালে আপনি যাবেন, গেলেই কিন্তু আপনার এই ধরনের একটা মাস্ক, যে মাস্কটা আপনার মুখে দিয়ে দেয়, সেটাকে বলা হয় ভেন্সুরি মাস্ক। এই মাস্কের মাধ্যমে কিন্তু বেশিরভাগ অক্সিজেনটা সাপ্লাই দেওয়া হয়। আর 24 থেকে 25% অক্সিজেন সাপ্লাই দেওয়া হয় যে ন্যাসাল ক্যানুলার মাধ্যমে। এই যে ন্যাসাল যে ক্যানুলা আছে, এই ন্যাসাল ক্যানুলার মাধ্যমে কিন্তু মানে 24 থেকে 45% অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়। কিছু কিছু মুভিতে আপনারা দেখবেন যে নায়িকা বা নায়ক আসছে, তাদের নাকের ভিতরে একটা সরু স্যালাইনের নল দিয়ে পেছনে বাঁধা থাকে, এবং নাকের ভিতরে সেই নলটা থাকে। এটা কিন্তু তার ওই অক্সিজেনের ঘাটতির কারণে, ঘাটতি যাতে না হয় সে কারণে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। এখন এই ভেন্সুরি মার্ক, এটা মুখে পরে তো আপনি আর বাইরে যেতে পারবেন না, সেক্ষেত্রে ওয়াল্টার হিসেবে আপনার এই ন্যাসাল ক্যানুলা প্রয়োগ করা হয়। অনেকে লিখছেন, স্বর্ণা লিখছে সি, রিমু আক্তার লিখছে এ। এটা একটু কনফিউশন আছে, একটা হলো ন্যাসাল ক্যানুলা আর একটা হলো ভেন্সুরি মাস্ক। মানে ভেন্সুরি মাস্কের মাধ্যমে ম্যাক্সিমাম এ করা হয়, কিন্তু এখানে বলছে 24 থেকে 45% অক্সিজেন, সেক্ষেত্রে হলে ন্যাসাল ক্যানুলা হবে, সঠিক অ্যান্সার হবে ন্যাসাল ক্যানুলা।
দেখুন এখন বলছে কালাজ্বর, কালাজ্বর ইজ ট্রান্সমিটেড বাই, এখন এর আগে আমরা যখন একটা পড়ছি যে অ্যাডিস মশা, অ্যাডিস মশা দিয়ে আমাদের কি হয়, ডেঙ্গু হয়, ডেঙ্গু, ডেঙ্গু, তাহলে মশার ডেঙ্গু ফিভার হয় অ্যাডিস মশা। এখন বলছে যে কালাজ্বর কোন এই কোন এর ভিতরে মশার মাধ্যমে হয় না এই ব্ল্যাক ফ্লাই এর মাধ্যমে হয় বা স্যান্ড ফ্লাই এর মাধ্যমে হয় বা টেটসি ফ্লাই এর মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমাদের যে কালাজ্বর আছে সেই কালাজ্বর কিন্তু স্যান্ড ফ্লাই, মানে স্যান্ড ফ্লাই মানে বেলে মাছি, এটা মানে বেলে মাছি, বেলে মাছি। তাহলে এই বেলে মাছের মাধ্যমে কিন্তু আমাদের কালাজ্বরটা হয়ে থাকে এবং সেটা ফিমেল হতে হবে, কি হতে হবে, ফিমেল। মেল মেল স্যান্ডফ্লাই এর মাধ্যমে কিন্তু কালাজ্বর হয় না, কি হয়, ফিমেল স্যান্ডফ্লাই এর মাধ্যমে কালাজ্বর হয়ে থাকে। তাহলে কালাজ্বর ইজ ট্রান্সমিটেড বাই ফিমেল স্যান্ডফ্লাই, তাহলে সঠিক অ্যান্সার হবে বি। ম্যাক্সিমাম প্রশ্নই আপনারা পারেন, তারপরে এখানে এখানে যেহেতু বিস্তারিত আরো আলোচনা হচ্ছে যে অ্যান্সারের সাথে বাকি যে তিনটা থাকতেছে এই তিনটারও বলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এটা স্মরণে থাকবে এবং অন্য যখন প্রশ্ন ঘুরিয়ে আসবে আপনারা কিন্তু এটা খুব সহজেই তখন অ্যান্সার দিতে পারবেন। দেখুন হুইচ অর্গানিজম কজেস টাইফয়েড ফিভার, কারণ টাইফয়েড ফিভারের মাধ্যমে কোন অর্গানিজমটা দায়ী, আশা করি এটা আপনারা পারবেন যে টাইফয়েড ফিভারের ক্ষেত্রে কোন অর্গানিজমটা দায়ী, কোন অর্গানিজম, এটা হলো প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। এখন আমরা জানি প্লাজমোডিয়াম ভিভ্যাক্স দ্বারা কি হয়, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স দ্বারা কিন্তু ম্যালেরিয়া হয়, ম্যালেরিয়া গেল। ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা কি হয়, মহিলাদের যে লিউকোরিয়া, যেটাকে সাদা সিরাপ বলি, লিউকোরিয়া, RRHOEA, মহিলাদের যে সাদা সিরাপ হয় সেটার জন্য যে জীবাণুটা যায় সেটাকে বলা হয় ক্যান্ডিডা অ্যালবিকান্স। আর প্লাজমোডিয়াম ভিভ্যাক্স হয় ম্যালেরিয়ার কারণে। ইকোলাই, ইকোলাই হয় ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে দায়ী এই জীবাণু ইকোলাই। তাহলে বাকি থাকলো কি, স্যালমোনেলা। তাহলে আমরা জানি এই স্যালমোনেলা দ্বারা এই টাইফয়েড ফিভারটা হয়ে থাকে। তাহলে টাইফয়েড ফিভারের জীবাণুর নাম কি, সালমোনেলা জীবাণু। হ্যাঁ এটার অ্যান্সার আপনাদের সবারই হয়েছে, নুরুদ্দিন সি, দিনা বলছেন সি, স্বর্ণা রানী। অনেকের হয়তো কম মানে নাম পড়া হচ্ছে না, তাই বলে আপনারা মনে করবেন না যে স্যার আমার হয়তো নাম পড়তেছে না, বিষয়টা কিন্তু এমন না, হয়তো দুটো তিনটে পড়তেছে ক্লাসের জন্য। তবে আপনারা যারাই কমেন্ট করছেন, কমেন্ট করলে হয়তো আপনাদের একটু দেখার সুবিধা হয়, ভালো লাগে যে আপনারা অ্যাক্টিভ আছেন, আমারও ক্লাস নিতে তখন একটু সুবিধা হয়। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে নেক্সটে যাই। দেখুন হাই ব্লাড প্রেশার ইজ টার্ম অ্যাজ, এখন এখানে বলছে যে 22 নম্বরের যে কোশ্চেনটা আছে ব্লাড প্রেশারটা বেড়ে গেলে সেটাকে আমরা কি বলি, তাহলে এখানে বলছে হাইপোটেনশন, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারটেনশন, হাইপোক্যালসেমিয়া। ডি নাম্বারটা আসি, ডি নাম্বার হলো ক্যালসিয়ামের পরিমাণ, হাইপো মানে কম, কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ যদি কমে যায় বডিতে তাহলে সেটাকে বলা হয় হাইপোক্যালসেমিয়া। বি নাম্বারটা আছে হাইপারগ্লাইসেমিয়া, আমাদের দেহে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজ যদি দেহেতে বেড়ে যায় সেটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া, গ্লুকোজ বেড়ে গেলে, গ্লুকোজ হাইপার হলো মানে বেশি, তাহলে গ্লুকোজটা বেড়ে গেলে সেটাকে হলো হাইপারগ্লাইসেমিয়া। হাইপোটেনশন, হাইপোটেনশন কি, যদি আমাদের যে ব্লাড প্রেশারের যে নরমাল রেঞ্জ থাকে এই নরমাল রেঞ্জ থেকে ব্লাড প্রেশারটা যদি কমে যায় সেটাকে বলা হয় আমরা হাইপোটেনশন, যে তার প্রেশার লো প্রেশার, যেটাকে আমরা গ্রাম বাংলায় বলে থাকি লো প্রেশার, আর এটা হচ্ছে মানে মেডিকেল টার্মে হলো হাইপোটেনশন। আর প্রেশারটা বেড়ে গেলে আমরা বলি হাইপারটেনশন। এটা খুবই কমন একটা প্রশ্ন যে প্রেশার বেড়ে গেলে কি বলা হয়। শারমিন ইসলাম বৃষ্টি বলছে, আচ্ছা তাহলে কি ব্লাড প্রেশারটা বেড়ে গেলে আমরা সেটাকে বলা হয় হাইপার টেনশন।
দেখুন যে 23 নম্বর যে কোশ্চেন আসে সে কোশ্চেন হচ্ছে অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওআরএস। ওআরএস মানে কি? ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন, এস তে হলো সলিউশন। তাহলে ওআরএস হলো আমরা যে খাবার স্যালাইন খাই, এই খাবার স্যালাইনটা আমাদের ওআরএস নামে পরিচিত, ওরাল রিহাইড্রেটেড সলিউশন। এই সলিউশনের মধ্যে 4টা উপাদান থাকে। কি কি থাকে? একটা হলো একটা হলো সোডিয়াম ক্লোরাইড থাকে, আর একটা কি থাকে? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম SiM, পটাশিয়াম ক্লোরাইড। আর একটা থাকে সোডিয়াম সাইট্রেট, TRAT। আর সবচেয়ে বেশি থাকে হলো গ্লুকোজ, COS। তাহলে এই ওআরএস এর মধ্যে কি থাকে? 4টা জিনিস থাকে। একটা হলো সোডিয়াম ক্লোরাইড, একটা হলো পটাশিয়াম ক্লোরাইড, একটা হলো সোডিয়াম সাইট্রেট, আর একটা হলো গ্লুকোজ। তাহলে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকে সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কতটা থাকে? 13.5 গ্রাম, 13.5 গ্রাম। যেহেতু আপনার লুজ মোশন হইলে অনেক বেশি ইলেকট্রোলাইটস বা বডির ফ্লুইড ইমব্যালেন্স হয়ে যায়, গ্লুকোজের ঘাটতি হয়, যে কারণে এখানে কিন্তু গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে। আর সোডিয়ামের ক্ষেত্রে কি থাকে? অনেকে লিখছে আতিকা আফরিন স্বর্ণা রানী লিখছে শামিমা হ্যাঁ। তাহলে এখানে সোডিয়ামের পরিমাণ থাকে হলো 2.5 গ্রাম পার লিটার। তাহলে কি থাকে? 2.5 গ্রাম পার লিটার। তাহলে এটা আসতে পারে যে গ্লুকোজ কত থাকে, তখন আপনি লিখবেন যে 13.5 গ্রাম। ঠিক আছে? তাহলে কয়টা উপাদান থাকে? 4টা। একটা হলো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সাইট্রেট এবং গ্লুকোজ। এই 4টা উপাদানের মাধ্যমে এই মানে ওআরএস টা তৈরি। দেখুন 24 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে হুইচ ভ্যাকসিন ইজ গিভেন জাস্ট আফটার বার্থ। এখানে বলছেন যে একটা বেবি জন্মগ্রহণ করলো, জন্মের পরপরই প্রথম কোন ভ্যাকসিনটা দেওয়া হয়। তাহলে একটা বেবি জন্মগ্রহণ করলে জন্মের পরপরই তার কোন ভ্যাকসিন দেওয়া হয় সেটা অবশ্যই আপনারা জানেন আশা করি। দেখুন এই যে মিসেল ভ্যাকসিন আছে, মিজেলস, এই মিজেল ভ্যাকসিনটা দেওয়া হয় জন্মের 15 সপ্তাহ পর। কত? 15 উইকস, 15 সপ্তাহ পরে। ডিপিটি যেটা আছে এটাও 15 সপ্তাহ, 15 উইকস। টিটি যেটা আছে এটা হলো 15 ইয়ার। আর এই বিসিজি হলো আফটার বার্থ, এই আফটার বার্থ। তাহলে সঠিক অ্যান্সার হবে বিসিজি। এই বিসিজি এর ফুল মিনিং হলো যে ব্যাসিলাস ক্যালমেট্রি গুয়েরিন। এবং এটি কোথায় দেওয়া হয়? এটা কিন্তু বাম হাতে দেওয়া হয়, ডান হাতে কিন্তু দেওয়া হয় না। অনেক সময় প্রশ্ন করতে পারে যে বিসিজি ভ্যাকসিন কোন হাতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বাম হাতে দেওয়া হয়। এবং এই ভ্যাকসিনের কারণে কিন্তু পার্মানেন্ট একটা স্কার তৈরি হয়। এখানে যে দাগটা থাকে আমাদের সেটাকে আমরা মেডিকেলের ভাষায় স্কার মার্ক বলি, এবং সেটা একমাত্র এই বিসিজি ভ্যাকসিন দেওয়ার কারণেই কিন্তু এই স্কার মার্কটা তৈরি হয়। তাহলে এখানে কয়েকটা জিনিস শিখলাম। এক, বিসিজি ভ্যাকসিন জন্মের পর দেওয়া হয়, এবং এই বিসিজি ভ্যাকসিনটা বাম হাতে দেওয়া হয়, এবং এই বিসিজি ভ্যাকসিনের কারণে কিন্তু পার্মানেন্ট একটা স্কার তৈরি হয়। দেখুন এখন আছে 25 নম্বর যে কোশ্চেন, যে আরবিসি। আরবিসি মানে কি? রেড ব্লাড সেল। আরবিসি মানে কি? রেড ব্লাড সেল। এটা কোথায় তৈরি হয়? আরবিসি আমাদের কোথায় তৈরি হয়? এখানে আছে বোন ম্যারো, লিভার, স্প্লিন এবং প্যানক্রিয়াস। তাহলে আরবিসিটা কোথায় তৈরি হয়? প্রথমে এই আরবিসিটা সবচেয়ে বেশি তৈরি হয় কোথায়? বোন মেরুতে। কোথায় তৈরি হয়? বোন মেরুতে। এটা কিন্তু লিভার এবং স্প্লিন এখানেও অল্প পরিমাণে তৈরি হয়, কিন্তু বেশিরভাগ তৈরি হয় আরবিসি তৈরি হয় বোন মেরুতে। প্যানক্রিয়াসে কিন্তু এগুলা ওইভাবে তৈরি হয় না,
ম্যাক্সিমা হলো বোন মেরু, তারপর লিভার, তারপর স্প্লিন, এই তিনটা অংশে তৈরি হয়, কিন্তু মেইনলি হলো বোন মেরু। তাহলে আরবিসি কোথায় তৈরি হয়? বোন মেরুতে। ছাব্বিশ নম্বর যে কোশ্চেন, যে ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ক্যালসিয়াম আর ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ক্যালসিয়াম। এখন আপনার দেহে যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম যদি কমে যায় সেটাকে আপনি কি বলবেন? ক্যালসিয়াম যদি বেড়ে যায় সেটাকে আপনি কি বলবেন? এখানে তাই বলা হয়েছে যে এখানে আপনার বডিতে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তাকে আমরা কি বলবো? এখন এখানে আছে হাইপোগ্লাইসেমিয়া। এখন গ্লাইসেমিয়া মানে কি? হাইপো মানে কম, আর গ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়াকে বলা হয় গ্লুকোজ। দেহে যদি আপনার গ্লুকোজ কমে যায় সেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া কি? আপনার দেহে যে টেম্পারেচার আছে, তাপ থাকে, এই তাপটা যদি কমে যায়, অনেক বেশি আপনি শীতল হয়ে গেছেন, মানে স্বাভাবিক তাপের চেয়ে যদি কমে যায় সেটাকে বলি আমরা হাইপোথার্মিয়া। তারপর আছে যে হাইপার ক্যালসেমিয়া। দেহে যদি ক্যালসিয়ামের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় সেটাকে আমরা বলি হাইপার ক্যালসেমিয়া। তাহলে এখানে চাইছে কি? ডেফিসিয়েন্সি ডিজিজ অফ ক্যালসিয়াম, মানে দেহে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় সেটাকে কি বলা হয়? হাইপোক্যালসেমিয়া। কি হবে? হাইপোক্যালসেমিয়া। তাহলে সঠিক উত্তর হবে হাইপোক্যালসেমিয়া। আর যদি বেড়ে যায় সেটাকে বলা হয় হাইপার ক্যালসেমিয়া। কেয়ামনি, মরিয়ম, খাদিজা, নাফিজা, সি, রিমি, সবারই হয়েছে। তাহলে এটা হবে হাইপোক্যালসেমিয়া। দেখুন 27 নম্বর যে প্রশ্নটা আছে, যে কমপ্লিকেশন অফ ডিএম। ডিএম মানে কিন্তু ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস মেলাইটাসের কারণে কি ধরনের কমপ্লিকেশন হয়? আমরা জানি যে আমাদের বডিতে যে গ্লুকোজ থাকে, গ্লুকোজ এর লেভেলটা যদি বেড়ে যায়, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, কারণ আমাদের ইনসুলিন কি করে? সবসময় এই গ্লুকোজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কোনো কারণে যদি ইনসুলিনের ফাংশন কমে যায়, ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে আমাদের বডিতে সুগারের লেভেলটা বেড়ে যায়। মানে সুগারের লেভেলটা বেড়ে যাওয়াকে আমরা কি মেডিকেলের ভাষায় কি বলি? ডায়াবেটিস মেলাইটাস। এখন এই ডায়াবেটিস মেলাইটাস যেহেতু আমাদের সুগার বেড়ে গেছে, তার কারণে আমরা কি খাই? এই সুগারকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকমের মেডিসিন খেয়ে থাকি, যেন এই সুগারটা কম একটা নির্দিষ্ট লেভেলে থাকে। এখন মনে করেন এই মেডিসিন খেতে খেতে হুট করে আপনি দেখবেন যে হঠাৎ করে তার সুগার লেভেল একদম ফল করছে। কি হয়েছে? তার সুগার লেভেল যা থাকার কথা স্বাভাবিক আরো অনেক নিচে নেমে গেছে। এটাকে বলা হয় ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন, এবং সেইটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া, একটু আগে যেটা আমরা পড়লাম। তাহলে ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে কি হয়? যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে। আর স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে তো আমরা জানেন যে ব্রেনে যদি রক্ত সরবরাহ কমে যায়, সেটাকে আমরা হঠাৎ করে ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় বা ব্লাড সার্কুলেশন যদি একদম কমে যায়, সেটাকে যার কারণে কিন্তু স্ট্রোক হয়। আর গ্যালাক্টোসেমিয়া কি? গ্যালাক্টোসেমিয়া হচ্ছে আমরা যে খাবার খাই, এই খাবার যদি ঠিক মতন ডাইজেস্ট না হয় সেটাকে আমরা, মানে এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, ডাইজেস্ট ঠিক মতো মানে ঠিক মতো যদি হজম না হয় সেটাকে আমরা বলি গ্যালাক্টোসেমিয়া। আর একটা কি? হাইপারগ্লাইসেমিয়া, মানে গ্লুকোজ লেভেলটা বেড়ে গেলে সেটাকে আমরা বলি হাইপারগ্লাইসেমিয়া। তাহলে এখানে বলছে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসের কমপ্লিকেশন কি? হঠাৎ করে কিন্তু আপনার গ্লুকোজ লেভেলটা কমে যেতে পারে, তাহলে এর কমপ্লিকেশন হয়ে হবে হাইপোগ্লাইসেমিয়া। দেখুন 28 নম্বর যে কোশ্চেন, সেটা হচ্ছে হুইচ শক মে অকার ফর ইনফেকশন ইন বডি। এখন আমাদের যে বডি, দেহ, এই দেহতে যদি মনে করেন কোনো ধরনের ইনফেকশন হয়, মনে করেন আপনার রক্তে কোনো ইনফেকশন হয়েছে, এই ইনফেকশনের কারণে কি ধরনের শক আপনার হতে পারে? এখানে সেটাই বোঝাতে চাইছি যে হুইচ শক মে অকার ফর ইনফেকশন ইন বডি। কারণ আমাদের যে বডি আছে, এই বডিতে যদি কোনো ধরনের শক হয়
তাহলে সেটাকে কোন ইনফেকশনের কারণে শক হয় সেটাকে আমরা নিচের কোনটা বলতে পারি, যে হাইপোভোলেমিক শক, কার্ডিওজেনিক শক, নিউরোজেনিক শক বা সেপটিক শক। তাহলে এখানে হাইপোভোলেমিক, ভলিউমিক মানে কি, আমাদের দেহে যে রক্ত আছে এই রক্ত মনে করেন হঠাৎ করে কমে গেল, 5 লিটার থাকার দরকার 2 লিটার আছে, তাহলে কি হবে, আপনার একটা শক হবে। সেই শকটাকে বলা হয় আমরা হাইপোভোলেমিক শক। কিন্তু এটা কিন্তু ইনফেকশন জনিত কারণে হচ্ছে না, এখানে চাইছে ইনফেকশনের কারণে কোন ধরনের শক হয়। বি নাম্বারে আছে কার্ডিওজেনিক শক, মানে আমরা হার্টের যদি কোনো ধরনের সমস্যা হয় তার কারণে যদি আপনি শকে যান সেটাকে বলা হয় কার্ডিওজেনিক শক। তৃতীয় নাম্বার আছে নিউরোজেনিক শক, আপনার নিউরোলজিক্যাল কোনো প্রবলেমের কারণে যদি সমস্যা হয় সেটাকে নিউরোজেনিক শক বলা হয়। আর এটাকে ইনফেকশন জনিত কারণে আমাদের বডিতে যদি কোনো শক হয় সেটাকে আমরা বলা হয় সেপটিক শক। তাহলে সেটাকে আমরা কি বলি, সেপটিক শক। অনেকে ইয়ে বলছেন, তাহলে এর সঠিক অ্যান্সার হবে কি সেপটিক শক। তাহলে বডিতে যে ফ্লুইড থাকার কথা, ফ্লুইড যদি কমে যায় তার কারণে আপনার হাইপোভোলেমিক শক হবে, হার্টের কারণে আপনার মনে করেন কার্ডিওজেনিক শক হবে, নার্ভের কোনো সমস্যার কারণে নিউরোজেনিক শক হবে, এবং যদি ইনফেকশন মনে করেন আপনার ব্লাডে এখন কোনো ইনফেকশন হয়েছে, পুরো ব্লাডটাই আপনার দূষিত হয়ে গেছে, সে কারণে আপনার যে শক হবে সেটাকে আমরা বলা হয় সেপটিক শক। আচ্ছা, 29 নাম্বার যেটা আছে মেজর সোমাটোফর্ম ডিসঅর্ডার আর, তাহলে কি বলছে যে আচ্ছা যে মেজর সোমাটোফর্ম ডিসঅর্ডার আর, তাহলে মেজর সোমাটোফর্ম ডিসঅর্ডার নিচের কোনটা, এটা হলো সিজোফ্রেনিয়া, সোমাটিসেশন ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার বা পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার। দেখুন এই সোমাটোফর্ম ডিসঅর্ডার গুলো হলো যে যারা ফিজিক্যালি বিভিন্ন সমস্যার সম্মুখীন, একটা হতে পারে তার মানসিক সমস্যা, একটা হতে পারে তার চিন্তা ভাবনায় সমস্যা, একটা হতে পারে তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা, বা এই ধরনের সমস্যার কারণে যে ডিসঅর্ডার, যে রোগগুলা হয় সেগুলোকে আমরা কি বলি সোমাটোফর্ম ডিসঅর্ডার। এর ভিতরে একটা আছে যে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া হচ্ছে এমন একটি রোগ যে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কিংকর্তব্য বিমূঢ়, যে এটা করব না, এটা করব না, ওইটা মানে যে কি করবে বুঝতে পারবে না, এই ধরনের সিদ্ধান্তহীনতায় ভোগে, সেটাকে বলা হয় সিজোফ্রেনিয়া। বাইপোলার ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার হলো এটা হলো মানসিক, যে মানসিক ভাবে খুবই ডিপ্রেশনে থাকে সেটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার। পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, মনে করেন আপনি একজনকে খুব লাইক করেন, পছন্দ করেন, হুট করে তার হয়তো বিয়ে শাদী হয়ে গেছে, আপনাকে ছ্যাঁকা দিছে, এখন এই ছ্যাঁকা দেওয়ার পরে আপনি একটা মানসিক ট্রমার মধ্যে চলে গেছেন, সেটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার। আর এই সোমাটোফর্ম ডিসঅর্ডার মধ্যে সোমাটাইজেশন ডিসঅর্ডার, তাহলে সঠিক উত্তর হবে সোমাটাইজেশন ডিসঅর্ডার। এটা পুরোটাই একটা মেন্টাল, মানসিক একটা সমস্যা, এবং এখন বর্তমানে এই ধরনের সমস্যায় ম্যাক্সিমাম জড়িত আছে কোনো না কোনো ভাবে। তাহলে মেজর সোমাটোফর্ম ডিসঅর্ডার হলো সোমাটাইজেশন ডিসঅর্ডার। আজকে আমাদের আমরা এই লাস্ট কোশ্চেনে চলে আসছি। আজকে আপাতত আপনাদের এই প্রশ্নটাই পড়াবো। এখন আশা করি ইনশাল্লাহ আমাদের ক্লাস আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো ভর্তি হননি অবশ্যই আপনারা ভর্তি হবেন, এবং যারা ভর্তি হয়ে গেছেন আপনাদের যে সকল বন্ধু বান্ধব বা ছোট ভাই বোন যে যেখানে আছে তাদেরকেও ইনফর্ম করতে পারেন যে এখানে ভর্তি হওয়ার জন্য। আশা করি এখানে একটা আপনারা ভালো গাইডলাইন পাবেন, ভালো একটা মানে দিক নির্দেশনা পাবেন, ভালো কিছু টিচার পাবেন যারা আপনাদের মনের মতো করে পড়িয়ে দিবে, এবং সবচেয়ে বড় সুবিধা হলো একটা বই, যে বইটা কিন্তু আপনারা
ইতিমধ্যে অনেকেই পেয়েছেন এবং আরো পাবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের এই কোচিং এ ভর্তি হলে কিন্তু এই বইটা অবশ্যই আপনি সাথে ফ্রি পেয়ে যাবেন। এবং আজকে প্রিভিয়াস কোশ্চেন সলভিং ক্লাসে আর সামনে আরেকটা নিব, তারপরে আমাদের যে পেইড ব্যাচে যে ওরিয়েন্টেশন ক্লাস হবে। এজন্য আপনারা যারা ভর্তি হয়েছেন সবাইকে ওয়েলকাম, আর যারা ভর্তি হননি আপনারা ইনফর্ম করবেন যে এখানের এই কোচিং সেন্টারের সাথে লেগে থাকলে ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে। তো আমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আর ম্যাক্রো মানে কিন্তু বড়, আর মাইক্রো মানে ছোট। তাহলে ম্যাক্রো মানে বড় আর মাইক্রো মানে ছোট। এখানে বলছে প্রেজেন্স অফ স্মল আরবিসি। তাহলে আমাদের যে অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন হয়তো আপনারা পড়ছেন, সেই ক্লাসিফিকেশনের মধ্যে আছে একটা হলো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আর একটা হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। তাহলে ম্যাক্রো মানে বড়, তাহলে প্রেজেন্স অফ লার্জ আরবিসি। তাহলে অ্যান্সারটা কি হবে? প্রেজেন্স অফ লার্জ আরবিসি। আরবিসি যে সাইজটা আছে এই সাইজটা যদি বড় হয়ে যায়, এই বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াটা হয়ে থাকে। এখন প্রশ্নে এটা না দিয়ে যদি এখানে ম্যাক্রোর জায়গায় মাইক্রো দিয়ে দেয় তখন কি হবে? তখন হবে অ্যান্সার হবে যে প্রেজেন্স অফ স্মল আরবিসি। তাহলে আপনাদের খুব সহজে মনে রাখার নিয়ম হলো যে ম্যাক্রো মানে বড়, প্রেজেন্স অফ লার্জ আরবিসি, এবং মাইক্রো মানে ছোট, এটা হলো প্রেজেন্স অফ স্মল আরবিসি। তাহলে সঠিক অ্যান্সার হবে প্রেজেন্স অফ লার্জ আরবিসি। তো আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ দোয়া করি আপনাদের সবার মনের আশা পূরণ হোক। আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের মনের মতো করে আমরা পড়াতে পারি, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এভাবে পড়াইলে বা এগুলা করলে বেশি ভালো হয়। পেজে অবশ্যই মেসেজ দিবেন, এবং আপনারা যে উদ্দেশ্য আগাচ্ছেন সেই উদ্দেশ্যে আপনারা এগিয়ে যান। বাসায় আল্লাহর রহমতে নিজ নিজ ধর্মীয় কাজ আপনাদের যেগুলো আছে সেগুলো করেন, পাশাপাশি আপনি পড়াশোনা করেন, আল্লাহর কাছে চান, দেখবেন